আপনাকে স্বাগত জানায় কাহিনীর ক্যানভাসের অন্ধকার জগতে। আজ আপনারা শুনতে চলেছেন ভয়ের অমর ক্লাসিক এইচপি লাভক্রাফটের অবিস্মরণীয় সৃষ্টি দি আউটসাইডার। চোখ বন্ধ করুন, শ্বাস নিন ধীরে, আর ডুবে যান এক ভৌতিক পথে যেখানে ভয় আর নিঃসঙ্গতা মিলেমিশে তৈরি করে এক অদ্ভুত বাস্তবতা। হাওয়ার্ড ফিলিপস লাভক্রাফট একজন আমেরিকান লেখক, যিনি 1890 সালের 20 আগস্ট প্রভিডেন্স, রোড আইল্যান্ডে জন্মগ্রহণ করেন এবং 1937 সালের 15 মার্চ একই শহরে মৃত্যুবরণ করেন। তিনি বিশেষভাবে তার উইয়ার্ড ফিকশন বা অদ্ভুত গল্প, হরর, ফ্যান্টাসি ও বিজ্ঞান কল্পকাহিনীর জন্য বিখ্যাত। লাভক্রাফট তার সৃষ্ট কুথুলু মিথস নামক একটি কাল্পনিক ভৌতিক দুনিয়া তৈরি করেন, যা আধুনিক হরর সাহিত্যের এক অসাধারণ অংশ হয়ে উঠেছে। তার বিখ্যাত গল্পগুলোর মধ্যে আছে দ্য কল অফ কুথুলু, অ্যাট দ্য মাউন্টেন্স অফ ম্যাডনেস, দ্য শ্যাডো ওভার ইনসমুথ, দ্য ডানউইচ হরর, দ্য হুইসপারার ইন ডার্কনেস। এইচপি লাভক্রাফটের ছোট গল্প দ্য আউটসাইডার প্রথম প্রকাশিত হয়েছিল 1926 সালের উইয়ার্ড টেলস ম্যাগাজিনের এপ্রিল সংখ্যায়। গল্পটি 1921 সালে লেখা হলেও কয়েক বছর পরে প্রকাশিত হয়েছিল। শুরু হচ্ছে এইচপি লাভক্রাফট লেখা গল্প দ্য আউটসাইডার। অসুখী সেই মানুষ যার কাছে শৈশবের স্মৃতিগুলো শুধু ভয় আর দুঃখ নিয়ে আসে। দুর্বিষহ সেই যিনি ফিরে তাকান নিঃসঙ্গ ঘণ্টাগুলোর দিকে, অন্ধকার নিরানন্দ চেম্বারগুলোতে, বাদামি পর্দার আড়ালে, যেখানে পাগল করে দেওয়া পুরনো বইয়ের সারি সাজানো, বা বিশালাকার বিকট লতায় জ্বলানো গাছের মাঝের অন্ধকার বাগানের দিকে, যাদের আঁকাবাঁকা ডালপালা অনেক ওপর থেকে নীরবভাবে দুলত। দেবতারা আমাকে সে ভাগ্যই দিয়েছেন, আমাকে মূর্ছিত, হতাশ, শূন্য ও ভগ্নপ্রায় মানুষকে। অথচ আমি অদ্ভুতভাবে সন্তুষ্ট ছিলাম সেই শুকনো স্মৃতিগুলো আঁকড়ে ধরে, যখন আমার মন দিগন্তের উপারে পৌঁছাতে উদ্যত হতো। আমি জানি না কোথায় জন্মেছিলাম, শুধু জানি প্রাসাদটি অসীম, প্রাচীন ও ভয়াবহ ছিল। অন্ধকার করিডোরগুলোতে আর্দ্রতার পচা গন্ধ, সর্বত্র মৃত্যুর চাপা উপস্থিতি, আর উঁচু ছাদগুলোতে অশেষ জাল আর ছায়া। মোমবাতি জ্বালিয়ে তার দিকে তাকানো ছিল একমাত্র সান্ত্বনা, কারণ বাইরে কখনো সূর্য দেখা যেত না। গাছগুলো ছিল এতই ভয়ানক উঁচু। একমাত্র কালো ধ্বংসপ্রাপ্ত টাওয়ারটি গাছের মাথার ওপর উঠে অজানা আকাশ ছুঁয়েছিল, কিন্তু সেটি ছিল এমন ভগ্নপ্রায় যে ওপরে ওঠা কার্যত অসম্ভব। আমি বহু বছর সেখানে ছিলাম, যদিও সময়ের হিসাব রাখতে পারিনি। নিশ্চয়ই কেউ আমার প্রয়োজন মেটাত, কিন্তু আমি কাউকে মনে করতে পারি না। জীবন তো কেবল ইঁদুর, বাদুর আর মাকড়সা। মনে হতো আমাকে যে লালন করেছে সে নিশ্চয়ই অসীম বয়স্ক ছিল, কারণ মানুষের প্রথম যে ধারণা আমি পেয়েছিলাম তা হল আমার মতোই বিকৃত, শুকনো, বেঁকে যাওয়া এক সত্তা, যেন প্রাসাদের এক ছায়া। কঙ্কাল আর হাড় তখন আমার কাছে দৈনন্দিন জিনিস ছিল। বইয়ের ছবিতে আঁকা জীবন্ত মানুষগুলো বরং ছিল অবাস্তব। সেই পুরনো বইগুলো থেকেই সব জেনেছিলাম। কোনো শিক্ষক ছিল না, এমনকি আমার নিজের কণ্ঠ কখনো শুনিনি। আয়না ছিল না, তাই আমি কেবল বইয়ের ছবির মতো তরুণ কোনো এক রূপ অনুমান করতাম।
বাইরে দুর্গন্ধময় খাল, অন্ধকার বন, সেখানে শুয়ে আমি প্রায়শই স্বপ্ন দেখতাম। রোদের দেশে মানুষের ভিড়ে মিশতে চাইতাম। একবার পালাতে চেয়েছিলাম, কিন্তু যতই দূরে যেতাম অন্ধকার ততই ঘনিয়ে আসত। ভয়ে আমি আবার প্রাসাদে ফিরে আসতাম। অবশেষে আমার আলো খোঁজা আকাঙ্ক্ষা এত প্রবল হল যে আমি নিরাশভাবে কালো ধ্বংসপ্রাপ্ত টাওয়ারটি বেয়ে উঠতে শুরু করলাম। আলোর অভাবে দুর্গের ঘন গোধূলিতে আমি পুরনো ক্ষয়িষ্ণু পাথরের সিঁড়ি বেয়ে উঠতে শুরু করলাম, যতক্ষণ না সিঁড়ির ধাপ শেষ হলো। এরপর আমি ক্ষীণ উপায়ে উপরে ওঠার জন্য ছোট ছোট ফাটল বা থাম ধরে ঝুললাম। সেই মৃত সিঁড়িহীন স্তম্ভটি ছিল ভীষণ কালো, ভগ্ন, নির্জন আর ভীতিকর। মনের ভেতর আতঙ্ক জাগিয়ে তুলল সে শব্দহীন বাদুড়ের পাখার ফুঁ। তবুও আমার ওঠার গতি ছিল খুবই ধীর। যতই উঠি ততই মনে হতো উপরে অন্ধকার আরও ঘন হচ্ছে এবং নতুন চাপা গন্ধ ও ঠান্ডা আমাকে আচ্ছন্ন করছে। আমি কাঁপতে কাঁপতে ভাবলাম, আলো পেলাম না কেন? একবার ইচ্ছে করেছিল নিচের দিকে তাকাই। ভয় পেয়েছিলাম, ভাবলাম রাত হঠাৎ আসছে যেন, আর একপাশে হাত বাড়িয়ে জানালার কার্নিশ খুঁজতে চাইলাম উচ্চতা আন্দাজ করতে। হঠাৎ করেই অনেকক্ষণ ধরে দৃষ্টিহীন ভয়ানক ওঠার পর মাথা উঠিয়ে আমি একটি কঠিন কিছুতে আঘাত পেলাম, ঠিক যেন ছাদ বা মেঝেতে পৌঁছে গেছি। অন্ধকারে হাত বাড়িয়ে দেখি পাথর তার পৃথিবী। এরপর আমি বন্ধ টাওয়ারের গা ঘেঁষে গড়িয়ে চললাম, প্রতিটি ফাঁকে ফাঁকে ধার ধরে গিয়ে। একসময় বিস্ময়করভাবে অনুভব করলাম আমার উঠার পথ আবার বেরিয়ে এসেছে। এবার উপরে ছুঁয়ে দেখলাম সেই বাধা কিছুটা নরম এবং সহজে খুলে যেত। তাই মাথা ও হাত দিয়ে ঠেলে ওপরের ফাঁক দিয়ে উঠে পড়লাম। হঠাৎ হাতে এসে পড়ল একটি দরজা, পাথরে খোদাই করা, যার ওপর ছিল অজানা চিহ্ন। জোর করে দরজা টেনে খুললেও আশ্চর্য আনন্দে দেখলাম এটি শিক দিয়ে সাজানো পথের ভেতর দিয়ে সিঁড়ি বেয়ে শান্তভাবে জ্বলছে পূর্ণ চাঁদ, যেটি কখনো দেখিনি, শুধু স্বপ্নে দেখা বা বইয়ে পড়া। এবার সত্যিই মনে হলো দুর্গের চূড়ায় এসেছি। আমি উল্লাসে দরজা পার হয়ে উপরের সিঁড়িগুলি উঠে গেলাম। তবে হঠাৎ চাঁদ মেঘে ঢাকা পড়ল। আমি থেমে গেলাম। অন্ধকারে ধীরে ধীরে শিকের কাছে পৌঁছলাম। এটা খুলতে পারতাম ঠিকই, কিন্তু এত উঁচুতে পড়ে যাওয়ার ভয়ে খুললাম না। এরপর চাঁদ আবার জ্বলে উঠল। সবচেয়ে ভয়ঙ্কর শকটাই হয় হঠাৎ এবং অবিশ্বাস্য, যা ভীতির তুলনায় আরও গভীর। আমি যা দেখলাম তা ছিল এতটাই অদ্ভুত যে আগের কোনো অভিজ্ঞতার সঙ্গে তুলনা করা যায় না। দেখা আমার জন্য ছিল সহজ, তবে বিস্ময়কর। যা দেখতে পাচ্ছিলাম তা হল গাছের মাথার উচ্চতা জায়গার পরিবর্তে শিকের গর্তের বাইরে আমার চারপাশে অবস্থিত ছিল সুসজ্জিত মাটির তল, যা মার্বেলের স্ল্যাব আর স্তম্ভগুলো দিয়ে সাজানো।
পাশে একটি প্রাচীন পাথরের গির্জা, যার ভগ্ন স্পায়ার চাঁদের আলোয় রহস্যময়ভাবে ঝলমল করছিল। অর্ধেক অজ্ঞান এক অবস্থায় আমি গড়িতাল দিয়ে বের হয়ে সাদা বালি দিয়ে মোড়া পথ ধরে চেয়ে দেখলাম দুই দিকে। আমার মন যতই বিভ্রান্ত আর আতঙ্কিত হোক, আলো দেখার প্রবল আকাঙ্ক্ষা থেমেছিল না। আমি জানতাম না আমি কে, কোথায় আছি বা আমার আশপাশে কি রয়েছে। চলতে চলতে আমি একটা ভয়াবহ স্মৃতির উদ্ভব অনুভব করলাম, যা আমার পদক্ষেপগুলোকে সম্পূর্ণ উদ্দেশ্যহীন হতে দেয়নি। আমি একটি ধ্বংসপ্রাপ্ত রোডের নিচ দিয়ে গেলাম, আবার ভ্রমণ পথ থেকে সরে গিয়ে ঘাসের মাঠ ওপর দিয়ে হেঁটে গেলাম, যেখানে পুরানো ধ্বংসাবশেষ দেখা মেলে। একবার আমি দ্রুত একটি নদী পাড়ি দিলাম, যেখানে পুরাতন সেতুর ছায়া পড়েছিল। প্রায় 2 ঘন্টার পথ চলার পর আমি পৌঁছালাম একটি প্রাচীন লতাযুক্ত প্রাসাদ, যা ঘন বনভূমির মাঝে। অবাক হওয়ার বিষয় হল, দুর্গটি অত্যন্ত পরিচিত মনে হলেও এতে কিছু অদ্ভুত বিচিত্রতা ছিল। জলে খাল ভরা ছিল, কিছু টাওয়ার ধ্বংসপ্রাপ্ত, আবার নতুন পাখা বানানো হয়েছিল যা বিভ্রান্ত করছিল। সবচেয়ে আকর্ষণীয় ও আনন্দদায়ক বিষয় ছিল উত্তেজনাপূর্ণ আলোয় ঝলমল করা খোলা জানলা থেকে বের হওয়া আনন্দ ঘন সঙ্গীতের শব্দ। আমি সেই জানলার একটিতে গিয়েছিলাম আর দারুণভাবে সাজানো অতিথিদের দেখতে পেলাম। তারা হাসছে, কথা বলছে। তখনই বুঝলাম আমি কখনো মানুষের ভাষা শুনিনি, তাই তাদের কথাবার্তা বুঝতে পারছিলাম না খুব স্পষ্টভাবে। কিছু মুখাবয়ব এতটাই চেনা ছিল যে মনে পড়ল বহু দূরের স্মৃতি, আবার অনেক মুখ পরপুরুষের মতো অচেনা। আমি তখন সেই উজ্জ্বল আলোয় ছড়ানো ঘরে ছোট জানলা দিয়ে ঢুকলাম। বেরিয়ে এলাম আমার এক আলোকিত আশার মুহূর্ত থেকে গভীরতম হতাশা ও উপলব্ধির আধারে। ভয়াবহ দৃষ্টান্ত মুহূর্তেই ঘটল। আমি ঘরটির মাটির দোরগোড়ায় পা ফেলতেই সেখানে নেমে এলো এক ভয়ঙ্কর আকস্মিক ও পূর্ব ঘণ্টা ছাড়া আসা ভয়ের ঝড়, যা প্রত্যেকের মুখ বদলে দিল আর প্রায় সব গলা থেকে বের করল ভয়ঙ্কর চিৎকার। আমি তখন হতবাক দাঁড়িয়ে ভাবলাম, কি হলো, কেন এমন আতঙ্ক? চিৎকারগুলো ছিল ভয়ঙ্কর। আমি সময় মতো একা ওই উজ্জ্বল ঘরে দাঁড়িয়ে তাদের ধীরে ধীরে কমতে থাকা আওয়াজ শুনছিলাম, আর মিশ্র লোকে পতিত হওয়া ভয়ের কাছে কাঁপছিলাম। পালানোর হাহাকার সর্বত্র ছড়িয়ে পড়ল এবং তাদের পাগলসহ শিশু পিতামাতারা তাদের টেনে নিয়ে পালালো। অনেকে চোখ মুছে ছুটে পালালো, আস্তে আস্তে আসবাবপত্র উল্টে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়ে প্রবাহিত হলো দরজার উপরে। ঘরে সাধারণ পরিদর্শনে মনে হচ্ছিল ঘর তাদের মুক্ত, কিন্তু যখন আমি পাশের একটি অলকোভের দিকে এগোলাম, তখন একটা উপস্থিতি অনুভব করলাম। চুম্বক কাঁটা দিয়ে ঝুলন্ত দরজার পেছনে আরেক ঘর ছিল। সেই অচেনা উপস্থিতি কাছে বুঝতে লাগলাম। তারপর প্রথম আর শেষ শব্দ আমি উচ্চারণ করলাম, একটি ভয়ানক চিৎকার মিশ্রিত আওয়াজ, যা আমায় নিজেই বিরক্ত করল। যেমন
তার উৎস। তখন আমি পুরো দুঃস্বপ্নময়, অল্প সম্ভব প্রকাশ্য, অবর্ণনীয়, অপর্ণনীয় ভয়ঙ্কর দৈত্যটি দেখলাম, যেটি মাত্র উপস্থিতির জন্য একটি আনন্দময় সভাকে পাগল কাণ্ডারিতে পরিণত করেছিল। আমি যা পারেনি তার অবর্ণনীয় রূপ কল্পনা করাও অসম্ভব। এটি সমস্ত অনাকাঙ্ক্ষিত, অদ্ভুত, অবাঞ্ছিত, অস্বাভাবিক ও ঘৃণ্য ব্যাপারের সংকলন ছিল। এটি ছিল মৃত্তিকার বিষণ্ণ ছায়া, পুরাতন ও ধ্বংসের প্রতীক, বীভৎস ও ভয়ানক এক প্রকট রূপ, যেটা মৃদু মাটি সব সময় আড়ালে রাখে। বিশ্বাস করুন, এটি এই পৃথিবীর ছিল না, অথবা হয়তো আর এই পৃথিবীতে নেই। তার ভাঙা, অস্থির, হাড় হয়রান দেহকে দেখেই আমি আতঙ্কিত ছিলাম, এবং তার ছত্রভঙ্গ, ধ্বংসপ্রাপ্ত বস্ত্র এর ভীতিকরতা আরও বাড়িয়ে দেয়। আমি প্রায় পঙ্গুত্বের সীমায় ছিলাম, তবু পালানোর জন্য সামান্য চেষ্টা করতে পেরেছি। পিছপা হতে গিয়ে আমার অদৃশ্য দৈত্য আমাকে আবিষ্ট করে রেখেছিল। তার চকচকে অন্ধকার চোখ আমাকে ভীতিকরভাবে সত্য দেখতে বাধ্য করেছিল। আমি চোখ বন্ধ করতে চাইছিলাম, কিন্তু আমার স্নায়ুগুলো ব্যর্থ হল। আমি হাত তুললুম ভয়াবহ দৃশ্য থেকে চোখ বন্ধ করার জন্য, কিন্তু ভয় ও শক এত বেশি ছিল যে হাতও পুরো নিয়ন্ত্রণ করতে পারছি না। এই প্রচেষ্টা আমার ভারসাম্যকে নষ্ট করে দিল, ফলে আমাকে কয়েক ধাপ এগিয়ে যেতে হলো না পড়ার জন্য। আমি হঠাৎ অনুভব করলাম যে সেই ঘৃণ্য জীবটি খুব কাছেই রয়েছে, আর তার ভয়ানক শ্বাসের আওয়াজ শুনতে পাচ্ছি। প্রায় পাগলের মতো আমি হঠাৎ হাত বাড়ালাম তার ঘৃত ঘৃত ছায়াকে দূরে রাখতে, যেটি এত নিকটে চাপ দিচ্ছিল। আর সেই মুহূর্তে মহাজাগতিক দুঃস্বপ্নময় এক ঘটনা ঘটে গেল। আমি তার পচা, বিসর্জিত হাত স্পর্শ করলাম। আমি চিৎকার করিনি, কিন্তু সেই একই মুহূর্তে সমস্ত রাক্ষসেরা, যাদের রাতের বাতাস বহন করে, আমার জন্য চিৎকার শুরু করল। আর সে সময় আমার মস্তিষ্কে সঙ্গীহীন মুহূর্তের মতো স্মৃতির এক অপূর্ব এবং ক্ষণস্থায়ী ধস নেমে এলো। আমি সেই মুহূর্তে সব কিছু স্মরণ করলাম। মর্মান্তিক দুর্গ ও বন, আমি এলাম যে পরিবর্তিত ভবনে দাঁড়িয়ে আছি তার চিন্তা করলাম। আর সবচেয়ে দুঃখজনক হল সেই অপবিত্র দৈত্যটি যে আমার সামনে দাঁড়িয়ে আছে, সেটাও আমি চিনে ফেললাম। এক স্বপ্নে আমি ওই অভিশপ্ত ভূতগুলো বাসা করা দুর্গ থেকে পালিয়ে গেলাম। চাঁদের আলোয় দ্রুত আর নিঃশব্দে দৌড়ালাম। যখন আমি ফিরে এলাম, ওই মার্বেল সংকলনের গির্জার ময়দানে নিচে নেমে গেলাম। তারপর করুণার মতো এক বিস্মৃতি নেমে এলো। আমি পালালাম আর ফিরে এলাম সমাধি ফলক ভরা চত্বরে। প্রাসাদে ফিরে যাওয়ার দরজা বন্ধ হয়ে গেছে। আমি সেই পাথরের ফাঁকটি পেলাম না। পাথর দিয়ে প্রবেশ পথ বন্ধ। পাথর সরানোর চেষ্টা করলাম, কিছুতেই নড়াতেই পারলাম না। কিন্তু আমি ভয় পেলাম না, কারণ
আমি প্রাচীন দুর্গ আর বনগুলোকে ঘৃণা করতাম। এখন আমি নৈশ বায়ুতে বিদ্রুপাত্মক এবং বন্ধুত্বপূর্ণ ভূতের সাথে উড়ে বেড়াই। আর দিনের বেলা নীল নদীর পাশে অবস্থিত হাদতের সিল্ড অজ্ঞাত উপত্যকায় নেফারেন কাদের ক্যাটাকম্বসে খেলাধুলা করি। আমি জানি আলো আমার জন্য নয়, শুধু চাঁদের আলো যা নেবের পাথরের সমাধি হাসপাতালের উপরে পড়ে। আর আনন্দ আমার জন্য নেই, শুধু শ্রদ্ধাজনক নিটোকরিসের অপরিচিত ভোজ যা মহান পিরামিডের নিচে হয়। তবু আমার নতুন বন্যতা ও স্বাধীনতায় আমি প্রায় আপত্তিহীন হয়ে উঠেছি। অভিবাসী তত্ত্বের তিক্ততাকে আমার কাছে কিছুটা স্বাগত জানাই, কিন্তু মহাবিশ্বে তিক্ততার সঙ্গে একই সাথে শান্তিরও অস্তিত্ব আছে। আর সেই শান্তি হল নেপেন্থি। সেই মুহূর্তে সর্বোচ্চ ভয়াবহতায় আমি আমার ভীতিকর স্মৃতিগুলো ভুলে গেলাম, আর সেসব কালো স্মৃতির ঝড় ভাইরাসের মতো মুসড়ে গেল এক অনির্দিষ্ট ভাঁজে। কারণ যদিও নেপেন্থি আমাকে শান্ত করেছে, আমি সবসময় জানি যে আমি একজন বহিরাগত এই শতাব্দীতে, এবং যারা এখনও মানুষ তাদের মাঝে আমি একজন পরলক্ষিত। এই বাস্তবতা আমি তখনই জানতে পেরেছিলাম যখন আমি আমার আঙুলগুলো প্রসারিত করেছিলাম সেই ভয়ঙ্কর অপবিত্র রূপের দিকে, বড় সোনালি ফ্রেমের মধ্যে। আমার আঙুল ছুঁয়েছিল এক ঠান্ডা এবং অবিচলিত রঙিন কাঁচের পৃষ্ঠে। গল্প তো শেষ, তবে সত্যিকারের রহস্য কি কখনো শেষ হয়? আপনি যদি ভুতুরে অজানা কাহিনীর মধ্যে হারিয়ে যেতে ভালোবাসেন, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসুন কাহিনীর ক্যানভাসে। সাবস্ক্রাইব করুন, আপনার মতামত কমেন্টে জানান, আর শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে।